শোন হরি, তোকে গোপনে একটা কথা বলি। এ কথা যেন না কেউ জানতে পারে। তোর ছেলে বউ নয়, আমার কথা মতো কাজ করলে তুই টাকার গদির ওপরে বসে থাকবি। চমকে উঠল হরিডম। মনসুর আলী বলে কি? নুন আনতে পান্তা ফুরোয় যার, সে বসবে টাকার গদিতে? লোভে চকচক করে উঠল হরিডমের চোখ দুটো। করব করব, তুমি যা বলবে আমি তাই করব। বলো কি করতে হবে? শোন, মরা নিয়ে এখন বিরাট ব্যবসা চলছে। মরার হাড় কঙ্কাল সব মোটা দামে বিক্রি হয়ে যাচ্ছে। তার চেয়েও বেশি দাম সদ্য মরা টাটকা বেওয়ারিশ লাশ। তার চোখ কিডনি বের করে নেওয়া হয়, তারপর সেগুলো মোটা দামে বিক্রি করে দেওয়া হয়। এই রকম কয়েকটা যদি জোগাড় করে দিতে পারিস, তোর আর কোনো অভাব তো থাকবেই না, সুখে দিন কাটাতে পারবি। আমি তো মরা পোড়াই, যারা সঙ্গে আসে তারা দাঁড়িয়ে থাকে। এরকম সুযোগ কোথায় পাবো? বোকার মতো কথা বলিস না হরি। পোড়ানো ছাড়া বেওয়ারিশ মরা পাস না? সেগুলো কি করিস? পুড়িয়ে দিই, তবে সে আর কটা, মাঝে মধ্যে একটা আধরা, তাতে কি হবে? অত হিসেব আমি জানি না হরি। তোকে একটা ভালো প্রস্তাব দিলুম, করবি তো কর। চোরাগোপ্তার মাঠের উত্তর কোণে যে ছোট টালির ঘর রয়েছে, আমরা ওই ঘরে প্রত্যেক রাতে থাকি। যারা আমাদের সঙ্গে কাজ করে, গভীর রাতে তারা মরা এনে দেয়, টাকা নেয়, চলে যায়। আমরা সেই মরা ভোর রাতে ভ্যানে করে নিয়ে ঠিক জায়গায় পৌঁছে দিই। যদি পারিস জোগাড় করতে, তাহলে রাত 12টার পর চোরাগোপ্তা মাঠের উত্তরের ঘরে লাশ নিয়ে যাবি। সঙ্গে সঙ্গে নগদ টাকা পাবি। রাতারাতি বড়লোক। তবে একটা কথা শুনে রাখ, পারিস আর না পারিস, কথাটা 5 কান করবি না। জানতে পারলে আমার দলের লোকেরা তোকেই লাশ বানিয়ে রেখে দেবে। আমার কিচ্ছু করার থাকবে না। ভাগ্যক্রমে 7 দিনের মধ্যে দুটো বেওয়ারিশ লাশ পেয়ে গেল হরি। নগদ টাকা হাতে পেয়ে সে পাগল হয়ে গেল। তার মনে জেগে উঠল লোভ। তাই সে সারা রাত এখানে ওখানে ঘুরে বেড়ায়, যদি কোনো লাশ পায়। হরির এখন একটাই চিন্তা, কেমন করে সে লাশ জোগাড় করবে। ভাবতে ভাবতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কবর খুঁড়লে তো অনেক লাশ পাওয়া যাবে, যেগুলো কঙ্কাল হয়ে গেছে বা পচে ধসে গেছে। সেগুলোর জন্য দাম কম পেলেও টাকা তো পাবে। বলা যায় না, খুঁড়তে খুঁড়তে টাটকাও তো পাওয়া যেতে পারে। ওদিকে অনেকেরই চোখ পড়েছে গভীর রাতে কবরের আশেপাশে একটা ছায়ামূর্তি ঘোরাঘুরি করতে। ভূতের ভয়ে আজকাল আর কেউ ওদিক দিয়ে রাতের বেলায় যায় না। তাতে হরির আরো সুবিধে হলো। না, হরির আজ কোনো অভাব নেই। দিব্যি রমরমিয়ে চলছে তার ব্যবসা। হরির বাড়ির কাছাকাছি একটা পুকুর ছিল। পুকুরের এপারে হরির ঘর, ওপারে কয়েক ঘর মুসলমান নিয়ে একটা বস্তি। সেদিন সকালে প্রচন্ড চেঁচামেচি, কান্নার শব্দ, মারপিট। ব্যাপার কি? না, জামাল উদ্দিন তার বাবা নাসির উদ্দিনের সঙ্গে ঝগড়া করে বঁটি দিয়ে নিজের গলা কাটতে যাচ্ছিল। সবাই মিলে ধরে ফেলে ব্যাপারটা মিটিয়ে নেয়। হরি ভাবে, আহা, মরলে তো একটা লাশ পাওয়া যেত। এই ঘটনার দিনই রাতে ভূতের মতো অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কবরে লাশ খুঁজছিল হরি। হঠাৎ দেখলো একটা লোক টলমল করতে করতে চলেছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। ওদিকে বাবার সঙ্গে ঝগড়া করে প্রচুর নেশা করেছে জামাল। কাছে আসতেই বুঝতে পারলো এ তো জামাল উদ্দিন। জামাল টলমল করতে করতে পুকুরের ধারে এগিয়ে চলেছে। হরি জামালের পিছু নিল, যদি পুকুরে পড়ে যায়। সাঁতরে ওঠার ক্ষমতা জামালের হবে না, আর তাহলে সে এখনই লাশ নিয়ে জমা দিয়ে দেবে। কিন্তু জামাল তো পড়ছে না। এক এক সময় মনে হচ্ছে এই বুঝি পড়ে গেল, কিন্তু পড়ল না। উত্তেজনায় ঘামছে হরি, বিড়বিড় করে বলছে, পড় না, পড় না রে। জামাল পড়ছে না। টলমল করতে করতে ও ঠিক পেরিয়ে যাচ্ছে। আর 8-10 পা গেলেই পেরিয়ে যাবে পুকুরটা। হরির আশায় ছাই পড়ল। টাটকা লাশ আর তার পাওয়া হলো না।
আর মোটা টাকাটাও যে ফসকে যাবে। মাথায় খুন চেপে গেল হরির। বিবেক বুদ্ধি লোপ পেল। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ও ছুটে গিয়ে জামালকে পেছন থেকে একটা ঠেলা মারল। সঙ্গে সঙ্গে জামাল ছিটকে জলের মধ্যে পড়ে গেল। হরিও মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়ল জলে। ডুবে যাওয়া জামালের শরীরটা টেনে তুলে নিয়ে এলো ঘাটের কাছে। জামাল তখনও বেঁচে। হরি জামালের মাথাটা বেশ খানিকক্ষণ চুবিয়ে রাখলো জলের মধ্যে। একটু ছটফট করে জামাল স্তব্ধ হয়ে গেল। আনন্দে নেচে উঠল হরি। আর সে যা টাকা পাবে তাতে 3-4 দিন আর মরা না পেলেও ক্ষতি নেই। জামালের নিথর শরীরটাকে তুলতে গিয়ে হঠাৎ কি মনে করে থমকে গেল হরি। তার মনে হলো জামালকে সে যদি আজই পাচার করে দেয় তাহলে ঝামেলায় পড়তে পারে। জামালের খোঁজ চলবে, পুলিশ আসবে, তাতে হরির ওপর সন্দেহ পড়তে পারে। হরি জানে কবরখানায় মাঝরাতে ঘুরে বেড়াতে দেখেছে তাকে রসুল। সে কবরখানার কেয়ারটেকার। সে রটিয়েছে হরিডোম মরা খায়, তার চেয়ে অন্য বুদ্ধি করা যায়। নানা রকম ভেবে সে জামালের শরীরটা পুকুরে ঘাটের সিঁড়ির ওপর এমন করে রাখলো যেন জামাল নেশা করে পা হড়কে পুকুরে পড়ে গেছিল, কিন্তু সম্পূর্ণ উঠতে পারেনি। কোনো রকমে শুধু মুখটা বার করতে পেরেছে, তাও নাকটা প্রায় ডোবা। রাত তখন বেশ গভীর। গ্রামের রাত, কেউ কোথাও নেই। হরি ধীর পায়ে উঠল, কিন্তু সিঁড়ি বেয়ে নয়। তার পায়ের ছাপ পড়লে যদি কেউ সন্দেহ করে, তাই সে সাঁতার কেটে অন্য পাড়ে চলে গেল। ওদিকটাই ওর ঘর। ঘরে যাওয়ার আগে আর একবার শ্মশানে গেল, যদি কোনো মরা এসে থাকে। পরদিন সকালে পুকুর পাড়ে কাপড় কাচতে এসে ব্যাপারটা প্রথম লক্ষ্য করলো নাপিত বউ। তার চিৎকার চেঁচামেচিতে লোক জড়ো হলো। ছুটে এলো নাসিরউদ্দিন। ছেলের এমন অপঘাত মৃত্যুতে চিৎকার করে কেঁদে উঠল। ঝগড়া হোক আর যাই হোক, ছেলে তো। হরি ভালো মানুষের মতো এসে দাঁড়ালো, জিজ্ঞেস করলো, কি ব্যাপার গো? কেউ সন্দেহ করলো না তাকে। সারাদিন কেটে গেল। সন্ধেবেলা জামালের মৃতদেহ কবর দেওয়া হলো। হরিও গেল। আহা, প্রতিবেশী বলে কথা। নাসিরউদ্দিনের কাছে বেশ খানিকটা হা হুতাশ করল। কবর দেওয়া হয়ে গেল। যে যার ঘরে চলে গেল। হরিও শ্মশানে চলে গেল। অপেক্ষা করে রইল কখন রাত হবে। রাত 12টা নাগাদ কোদাল আর একটা কাপড় নিয়ে হরি চলল কবরখানার দিকে। গ্রামের রাস্তা, চারপাশে গাছপালা। হরি গাছগাছলার ভেতর দিয়ে নিজেকে আড়াল করে চলল জামালের মৃতদেহ বার করে আনার জন্য। নাসিরউদ্দিনের চোখে আজ ঘুম নেই। অত বড় একটা জোয়ান তাগড়া ছেলে, বিয়ে থা করেছে। কি হবে তার বউয়ের ভবিষ্যৎ? তারও তো বয়স হলো। ঘুম আসছে না নাসিরউদ্দিনের। বিছানা ছেড়ে উঠে এলো নাসির। বাইরের উঠোনে পায়চারি করতে লাগলো। বুকটা তার কান্নায় ঠেলে ঠেলে উঠছে। হঠাৎ চোখে পড়ল দাওয়ায় রাখা জামালের গ্লাসটার দিকে। কাঁচের গ্লাস। রোজ রাতে ঘুমোবার আগে জামাল 1 গ্লাস ভর্তি জল খেয়ে তবেই ঘুমোতে যেত। কতদিন রাগ করেছে নাসিরউদ্দিন। হ্যাঁ রে, এই তো 2 গ্লাস জল খেলি, আবার জল খাচ্ছিস কেন? বেশি জল খেলে শরীরের রক্তটা যে জল হয়ে যাবে। বাপজান, তুমি আবার ডাক্তার হলে কবে থেকে? জানোই তো জল না খেলে আমার ঘুম আসে না। জল বেশি খাওয়া শরীরের পক্ষে ভালো। কথাটা মনে পড়তেই নাসিরউদ্দিন তাড়াতাড়ি ওই গ্লাসে জল ভরল। তারপর নিজের মনেই বলে উঠল, জামাল বাপ আমার, তোকে তো জল দিতে ভুলে গেছি বাপ। জল না দিলে তুই যে ঘুমোতে পারবি না। আমি যাচ্ছি,
তোর জন্য জল নিয়ে যাচ্ছি, একটু অপেক্ষা কর বাপ, একটু অপেক্ষা কর। নাসিরউদ্দিন কবরখানায় যখন ঢুকেছে, হরি তখন জামালের দেহটা বার করে কাপড়ে মুড়ে একপাশে সরিয়ে কবরে মাটি চাপা দেওয়া শেষ করেছে। নাসিরউদ্দিন যখন কবরের কাছে গেল, হরি তখন পিছনের পথ দিয়ে কবরখানার পাঁচিল পেরোচ্ছে। আসা যাওয়ার সুবিধের জন্য পাঁচিলের গায়ে একটা বড় ফুটো করে রেখেছিল হরি। কবরের কাছে গিয়ে জলটা কবরের পাশে রাখতে গিয়ে চমকে উঠল নাসিরউদ্দিন। কবরের মাটি আলগা কেন? জামাল কি জেগে উঠল? জলের গ্লাসটা পাশে রেখে নাসিরউদ্দিন দু হাতে মাটি সরাতে লাগলো। এ কি, জামালের দেহটা কোথায় গেল? উঠে দাঁড়ালো নাসিরউদ্দিন। দুটো চোখ বাঘের মতো জ্বলছে। প্রায় 6 ফুটের মতো লম্বা লোকটা উঠে দাঁড়াতেই লক্ষ্য করলো পাঁচিল পেরিয়ে কে যেন যাচ্ছে, তার কাঁধে একটা কাপড়ের পুঁটলি। নাসিরউদ্দিনের চিনতে অসুবিধে হলো না হরিকে, আর এটাও বুঝতে পারলো হরি জামালের দেহটা নিয়ে পালাচ্ছে। হ্যাঁ, ছেলেটাকে একটু শান্তিতে ঘুমোতেও দিল না হরি। প্রচন্ড রাগে দুঃখে যন্ত্রণায় থরথর করে কেঁপে উঠল নাসিরউদ্দিন। চিৎকার করে ডাকলো, হরি! গলা দিয়ে এক ফোঁটা স্বর বেরোলো না। বুকে তীব্র যন্ত্রণা অনুভব করলো। তারপর লুটিয়ে পড়লো ছেলের কবরের খোঁড়া মাটির ওপর। হরিডোম জানতেও পারল না তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল সেই মুহূর্তে। হরি কাজ শেষ করে এক গাদা টাকা নিয়ে আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরল। নাসিরউদ্দিনের দেহটা রসুলি আবিষ্কার করলো। সমস্ত গ্রামময় ছিছি পড়ে গেল। গ্রামের লোক ঝেঁটিয়ে এলো। এক তাজ্জব ব্যাপার, জামালের কবর খালি, সে জায়গায় পড়ে তার বাপজান নাসিরউদ্দিন। জামাল কবর থেকে প্রেত হয়ে উঠে বাপকে টেনে এনেছে কবর দেবে বলে। হাজার হোক বাপ ছেলে তো, ঝগড়া হলে কি হবে, ভাবও ছিল দুজনের। সবাই মিলে পরামর্শ করে ছেলের কবরেই বাপকে শোয়াবার ব্যবস্থা করলো। হরির আনন্দ ধরে না। পরপর দুটো তাজা শরীর, এখন শুধু রাতের অপেক্ষা। হরি শ্মশানেই বসে রইল, আজ আর বাড়ি গেল না। রাত তখন গভীর। হরি চলল নাসিরউদ্দিনের কবরের দিকে। ওহ, আজ আবার করকরে এতগুলো টাকা তার বরাতে নাচছে। হরির হাতে আজ একটা শাবল। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। মাটি খুঁড়তে বেশি মেহনত করতে হবে না। সবচেয়ে হাসি পাচ্ছে হরির গ্রামের লোকের ধারণার কথা শুনে। ওর দিকে আর কারো নজরই পড়েনি। হরি জানে না নজর পড়েছে একজনের, সে হলো নাসিরউদ্দিন। সে মরার ঠিক আগে দেখেছে হরি তার ছেলেকে তুলে নিয়ে গেছে। পাকা লোক, বুঝতে তার অসুবিধে হয়নি হরি এ দেহটা নিয়ে কি করবে। কানাঘুষোয় সে শুনেছিল, হরি রাতের অন্ধকারে কবরের চারদিকে ঘোরে। হরি মরা ছাড়া থাকতে পারে না, তাই কবরে গিয়ে ঘুমোয়। আরে না না, তাহলে তো শ্মশানেই ছিল। ও বোধহয় কবরখানায় প্রেতাত্মাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে। এসব কিছু নয়। নাসিরউদ্দিন সন্দেহ করেছিল অন্য কিছু, আর সেটাই ঘটল তার ছেলের বেলা। ও হরিকে ছেড়ে দিত না, কিন্তু আল্লাহ বাদ সাধলেন। ঠিক সেই মুহূর্তে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল। ছেলের শোক আর হরির দেওয়া শখ সে সহ্য করতে পারল না। জ্ঞান হারাবার মুহূর্তে সে বলে উঠেছিল, এর প্রতিফল হরিকে পেতেই হবে। সে কথা কেউ শোনেনি, শুনতে পায়নি। হরি তো নয়ই। হরি গিয়ে দাঁড়ালো নাসিরউদ্দিনের কবরের কাছে। সামান্য পরিশ্রমেই মাটি সরানোর কাজ শেষ হয়ে গেল। ওই তো নাসিরউদ্দিনের দেহটা, নিশ্চল নিথর। হরি 2 হাত বাড়িয়ে নিচু হয়ে ঝুঁকে দেহটা তুলতে গেল, আর সঙ্গে সঙ্গে কিসের আঘাতে ছিটকে পড়ল 2 হাত দূরে। হরির কি দম বন্ধ হয়ে আসছে?
ও এ কি দেখছে? নাসিরউদ্দিন উঠে বসেছে, জ্বলন্ত রক্ত চক্ষু নিয়ে তাকালো হরির দিকে। হরি চিৎকার করে উঠল, একই, তুমি তো মরনি। নাসিরউদ্দিন হেসে উঠল বিকট স্বরে, মরেছি, আবার ফিরেও এসেছি তোকে মারবো বলে। হাঁ করলো নাসিরউদ্দিন, মুখের মধ্যে টল টল করছে রক্ত। হরি তাড়াতাড়ি মাটি চাপা দিতে গেল, পারল না, পিছিয়ে এলো। অট্টহাসিতে হেসে উঠল নাসিরউদ্দিনের অতৃপ্ত আত্মা। সোজা হয়ে দাঁড়িয়ে উঠল নাসিরউদ্দিনের সবটা, দুটো হাত বাড়িয়ে কবর থেকে উঠে এলো। হরির দিকে এক পা করে এগিয়ে যেতে যেতে বলে উঠল, আমার খিদে পেয়েছে, খেতে দে হরি। হরি ছুটে পালাতে গেল, পারল না, পড়ে গেল। আবার একটা অট্টহাস্য, একটা আর্তনাদ শোনা গেল, তারপর সব চুপ। চালা ঘরে বসে অপেক্ষা করছে পুরো দলটা। হরি বলেছে সব নিয়ে আসবে, অথচ রাত তো অনেক হলো, কই হরি তো আসছে না। ভোর রাতে ওদের ভ্যান নিয়ে বেরিয়ে পড়তে হবে। মনসুর পায়চারি করছে অস্থির হয়ে, আর ঘড়ি দেখছে। এমন সময় খুট করে একটা শব্দ। মনসুর না দেখেই চেঁচিয়ে ওঠে, হরিয়ালি, তাড়াতাড়ি আয়, তোরা তো দেরি হলো কেন রে? হরি নয়, হরি জন। ধপ করে হরির মৃতদেহটা মাটিতে এসে পড়ল মনসুরের পায়ের কাছে। সামনে দাঁড়িয়ে বিভৎস চেহারা নাসিরউদ্দিনের প্রেতাত্মা, গাময় মাটি মাখা, মুখে দু কোষ বেয়ে পড়ছে রক্ত, চোখ দুটো ভাঁটার মতো জ্বলছে আর ঘুরছে। বোঝা গেল হরির শরীরে সব রক্ত শুষে নিয়েছে। প্রেতাত্মা হেসে উঠল, সে হাসিতে কেঁপে উঠল টালির ঘর। দুহাত বাড়িয়ে প্রেতাত্মা এগিয়ে এলো মনসুরের দিকে। আমার খিদে পেয়েছে, রক্ত চাই। মনসুর পালাতে গেল, পারল না। কে যেন তার পা দুটো মাটির সঙ্গে শেকল দিয়ে বেঁধে দিয়েছে। এই ফাঁকে অন্য দুজন ভ্যান নিয়ে পালিয়ে গেল। পরদিন সকালে সকলে অবাক হয়ে দেখল, হরি মনসুরের প্রাণহীন দেহ নাসিরউদ্দিনের কবরের ওপর পড়ে আছে। এখনো পর্যন্ত কাজিমগঞ্জের গ্রামবাসীদের কাছে ব্যাপারটা রহস্যজনক হয়ে আছে। নাসিরউদ্দিনের কবরের ওপর হরি মনসুরকে মেরে শোয়ালো কে? বাড়িতে কেউ আছেন নাকি? আগে বলুন কাকে চাই? সুদীপ্ত পাত্রের নামে একটা চিঠি আছে। আগে আমি সুদীপ্ত পাত্র। আচ্ছা, এই নিন আপনার চিঠি। বিল্টু ঘরে এসে চিঠিটা ছিঁড়ে চিঠি পড়তে শুরু করলো। আসলে চিঠিটা সরকারি দপ্তর থেকে এসেছে। বিল্টু এখানে তার মাকে নিয়ে থাকে। বিল্টুর বাবা হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই ছেলেকে পৈতৃক ভিটের কথা আর বলে যেতে পারেনি। সরকারি দপ্তর থেকে এসেছে এই চিঠিটা। আগামী মাসের মধ্যে উত্তরাধিকারের বৈধ কাগজপত্র দেখিয়ে জমি নামান্তর করতে হবে, নয়তো জমি সরকারি নামে দরখাস্ত করা হবে। যাক বাবা, ভালোই হলো। আমাদের যে পৈতৃক ভিটে আছে সে তো জানতামই না। একেবারে ঠিক সময় চিঠিটা এলো। কলেজে ভর্তি হতে বেশ কিছু টাকা লাগবে। মা সেলাইয়ের কাজ করে আর কত করবে। আমি কালকেই ওই জীবনপুর গ্রামে গিয়ে সব কাগজ ঠিকঠাক করে ওই জমি বিক্রি করে কলেজে ভর্তি হব, আর বাকি টাকা মায়ের নামে এফডি করব। যাই মাকে গিয়ে খবরটা দিই।
মা, আমি তাহলে আসি। হ্যাঁ বাবা, সাবধানে যাস। আর হ্যাঁ, তোর বাবা বেঁচে থাকাকালীন একবার বলেছিলেন তোর বাবার নাকি ভবের নামে কোনো এক বন্ধু থাকে, খুবই ভালো লোক। তুই নিজের পরিচয় দিয়ে তার বাড়িতেই থাকিস। আচ্ছা মা, তুমি অত চিন্তা করো না তো, আমি পৌঁছে তোমাকে একটা ফোন করে দেব। আচ্ছা মা, আমি তাহলে আসি, নয়তো ট্রেন মিস হয়ে যাবে। কলকাতা থেকে জীবনপুর দীর্ঘ সময়ের পথ, তাই ট্রেন যখন জীবনপুর স্টেশনে পৌঁছলো তখন রাত 8টা বেজে গেছে। আবার অঝরে বৃষ্টিও শুরু হয়েছে, সঙ্গে বেশ হাওয়াও বইছে। মনে হচ্ছে খুব জোরে ঝড় আসবে। স্টেশনের বাইরে বেরিয়ে বিল্টু দেখে আশেপাশে কেউই নেই। গ্রামে এমনিতেও মানুষ 7টা 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে। বিল্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ কুসুম ভাবছে। এমন সময় এক মাঝবয়সী লোক স্টেশনের সামনের রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। কাকু, ও কাকু, দাঁড়াও না, একটু দাঁড়াও। বিল্টুর ডাক শুনে লোকটা দাঁড়ালো। কি হয়েছে বাসা, জলদি কও, তাড়াতাড়ি বাড়িতে যাইতে হইবে, খুব জোরে ঝড় নামা মনে হইতাছে। কাকা, জীবনপুর বটতলা কোন দিকে বলতে পারো? আর হ্যাঁ, ভবেন কাকার বাড়িটাই বা কোথায় বলতে পারো? ও, তুমি ভবেনের খুঁজতেছো? এইদিকে সোজা সইলা যাও, বটতলা পৌঁছাইয়া যাইবা, ওইখানেই ভবেনের বাড়ি। আর এই নাও ছাতাখানা লইয়া যাও, কালকে ভবেনের বাড়ি থিকা আমি ছাতা নিয়ে নিমু অনে। লোকটি এই কথা বলা মাত্রই দৌড়ে তার নিজের বাড়ির দিকে রওনা দিল। গ্রামের লোকজন কত ভালো, লোকটা আমাকে চেনে না জানে না, তাও নিজের ছাতাটা আমাকে দিয়ে দিল। বিল্টু গ্রামের ভালো লোকটার কথা ভাবতে ভাবতে বেশ কিছুটা পথ হেঁটে এসেছে। এমন সময় বৃষ্টির সাথে সাথে খুব জোরে জোরে হাওয়া বইছে, মনে হচ্ছে খুব জোরে ঝড় আসছে। এই রে, আবহাওয়া দেখে মনে হচ্ছে খুব জোরে ঝড় আসছে, আবার ঘন ঘন বিদ্যুৎও চমকাচ্ছে। ওই ওই তো দূরে একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছে না? ওইখানেই আজ রাত্রে আশ্রয় নেই, কালকে সকালে কিছু একটা ব্যবস্থা করা যাবে। ওরে বাবারে, কি জোরে লাগলো! কে রে ওখানে? ওখানে কে? কে ল্যাং মারলো আমায়? না না, এত রাতে কেউ এখানে কি করে আসবে? মনে হয় পায়ে কাদা লেগে আছে, সেই জন্য পিছল খেয়ে পড়েছি। না, মাকে একটা ফোন করে বলি যে আমি পৌঁছে গেছি, নয়তো খুব চিন্তা করবে। এ কি, ফোনে তো কোনো টাওয়ারই নেই। এ কোন জায়গায় এসে পড়লাম রে বাবা, এই আধুনিক যুগেও ফোনে টাওয়ার নেই, এ তো মুশকিল হয়ে গেল দেখছি।
বাসন পড়ার আওয়াজ পেলাম বলে মনে হলো। ভিতরে নিশ্চয়ই কেউ আছে। যাই গিয়ে দেখি তো। খিদেও পাচ্ছে, দুটো খাবার না হয় চেয়েই খাবো। আমি আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। আমি শুধুমাত্র পৈতৃক ভিটে বিক্রি করতে এখানে এসেছিলাম। বাইরে খুব ঝড় হচ্ছে, তাই এই ঘরে ঢুকে পড়ি। আমি আর কিচ্ছু জানি না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। পৈতৃক ভিটে? তোর বাবার নাম কি? আমার বাবার নাম অলোক পাত্র। ও, তুই অলোকের ছেলে সুদীপ্ত। আয় দাদু, আয় আয় আমার বুকে আয়। বাঁচাও, বাঁচাও। কে রে বাছা, তুই কোত্থেকে আইছস? ও, তুই অলোকের ছেলে? আমি ভবেন, তোর বাবার বন্ধু। চল, তুই আমার সাথে চল, তোর সব কাজ হইয়া যাইব। আর হ্যাঁ, কাল রাতে যার সাথে তোর দেখা হয়েছিল ওইটা তোর দাদু কালীচরণ পাত্র। ওইখানেই তোর দাদু থাকতেন। মৃত্যুর আগে তোরে দেখতে চেয়েছিল, সেই আশা কাইল পূর্ণ হয়েছে ওনার। এইবার ওনার আত্মা শান্তি পাইব। চল চল, তোরে এখনো অনেক কথা কহনের আছে। চল আমার বাড়ি চল।